দর্শক, স্বাগত জানিয়ে শুরু করছি জাতীয় বাজেট 2012-13 নিয়ে আরটিভির বিশেষ আয়োজন বাজেটের প্রত্যাশা। আর এই পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরব সরকারের প্রতি বিশেষজ্ঞ এবং অভিজ্ঞদের বাজেট কেন্দ্রিক বিভিন্ন সুপারিশ, তুলে ধরব পরামর্শ। গত 7 জুন মাননীয় অর্থমন্ত্রী 2012-13 অর্থ বছরের জন্য 1,91,738 কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পেশ করেছেন। পাশাপাশি গত 3 অর্থ বছরে করতে না পারা কাজগুলোর একটি খতিয়ান জাতির সামনে তুলে ধরেছেন। তার এই উদ্যোগ ইতিবাচক বলা যায়, এই অর্থে যে জাতির সামনে তিনি তার অসম্পূর্ণ কাজগুলো বা ব্যর্থতা স্বচ্ছতার সাথে তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু এই অসম্পূর্ণতার কারণে শেষ হতে যাওয়া অর্থ বছরের চ্যালেঞ্জগুলো আগামী অর্থ বছরেও বহাল থাকবে। অন্যদিকে আমরা দেখলাম অর্থমন্ত্রী বাজেট পেশ করার 2 দিন আগে মাননীয় বিরোধী দলীয় নেতা তার দলের বাজেট ভাবনা জাতির সামনে তুলে ধরেছেন। গণতন্ত্রায়নের জন্য যা অত্যন্ত ইতিবাচক, তবে এই ছায়া বাজেট সংসদে গিয়ে উপস্থাপন করলে ভালো হতো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যাই হোক, বিরোধী দলের ছায়া বাজেট বা বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও গবেষণা সংস্থা বাজেটে তাদের যে প্রত্যাশা জানিয়েছেন, যে পরামর্শ দিয়েছেন, তার ঠিক কতটা প্রতিফলন ঘটল তাই নিয়ে আজ আমাদের আলোচনা। এছাড়া বাজেটের বিভিন্ন দিক নিয়েও আমরা আলোচনা করব। আজ আমাদের আলোচনার বিষয় প্রত্যাশার কতটুকু প্রতিফলন হলো প্রস্তাবিত বাজেটে। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে আছেন সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ, সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনি এবং অর্থনীতিবিদ এইচ.এম. মনসুর। দর্শক, চলে যাচ্ছে মূল আলোচনায়। জনাব আমির খসরু, আমরা দেখলাম বিরোধী দলীয় নেতা ছায়া বাজেট দিয়েছেন। এই ছায়া বাজেট থেকে সরকার কি কি পরামর্শ নিতে পারত? পাশাপাশি আপনার কাছে জানতে চাইব সামগ্রিকভাবে এবারের বাজেট কেমন হলো। প্রথমত একটু স্লাইট কারেকশন, সেটা হচ্ছে এটা কিন্তু ছায়া বাজেট না, এটা বাজেট ভাবনা আমরা বলেছি। কারণ আমরা তো বাজেট দেওয়ার কেউ না, আমরা এই বছরের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলোকে তুলে ধরেছি এবং তার প্রেক্ষাপটে এই বাজেট এবং আগামী বাজেটে আমাদের ভাবনাটা তুলে ধরেছি মূলত। এবং ভাবনার মধ্যে হচ্ছে একটা দিক নির্দেশনা। বেসিক্যালি আমরা তার সরকার নাই যে আমরা এখানে অ্যালোকেশন দেব কিংবা ট্যাক্স নির্ধারণ করব কিংবা বার্ষিক উন্নয়ন কর্মসূচির কোন ধরনের বাজেটিং করবো, এটা তো আমাদের পক্ষে সম্ভব না। বিরোধী দল তো গভর্নমেন্ট ইন ওয়েটিং। আমরা আগে সবসময় দেখেছি বিরোধী দল খালি সমালোচনাই করেছে সরকার বাজেট দেওয়ার পরে, কিন্তু তাদের যে ভাবনা তা জনগণ কোনদিন জানতে পারেনি। আমরা আমাদের চিন্তাগুলো তুলে ধরেছি, সো জনগণ এটা কম্পেয়ার করতে পারবে সরকারের যে বাজেট এবং কর্মকাণ্ড তার সাথে বিরোধী দলের যে ভাবনাটা, সেই কারণে দেওয়া হয়েছে। আর আপনার দ্বিতীয় প্রশ্নে আসছি, সেটা হচ্ছে, আচ্ছা, আমি প্রশ্নটার আগে আসছি আপনার কাছে। বিজ্ঞজনেরা বলছেন যে এই ছায়া বাজেট বা বাজেট ভাবনাটা আপনার সংসদে গিয়ে আপনারা দিলে অনেক ভালো হতো। আসলে সংসদে বিরোধী দলের বাজেট দেওয়ার সংসদীয় রীতিনীতিতে এরকম কিছু নাই, এটা সংসদীয় রীতিনীতির মধ্যে নাই যে আমরা কি বাজেট তো দেবে সরকার। যেটা আপনি বাজেটের সামগ্রিক বাজেটের যেটা আপনি জিজ্ঞেস করেছেন, সেটা হচ্ছে গত 15-20 বছরে বাংলাদেশের বিভিন্ন সরকারের কে নিয়ে সময় যে বাংলাদেশের যে একটা সামষ্টিক অর্থনীতিতে একটা সুষ্ঠু একটা উত্তম ভারসাম্য গড়ে উঠেছিল, সেই ভারসাম্যটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এবং এই জায়গাটাই কিন্তু আমাদের সকলের কনসার্ন। আমি বলে নয়, এটা আপনি দেখবেন যারা অর্থনীতিবিদ, সুশীল সমাজের এবং যারা ব্যবসায়ী, সবারই একটা জায়গায় কনসার্নটা হচ্ছে এই যে ভারসাম্য যেটা নষ্ট হয়েছে, এটাকে রিভার্স করতে গেলে সরকারের যে ধরনের বিনিয়োগের প্রয়োজন, প্রাইভেট সেক্টরে যে ধরনের বিনিয়োগের প্রয়োজন, বৈদেশিক সাহায্য, ঋণ, অনুদান, সেগুলোর যে একটা ফ্লো, তারপর বিনিয়োগের জন্য যে একটা ঋণ প্রবাহ, এইগুলো হচ্ছে কিন্তু আজকে বড় কনসার্ন। এই জিনিসগুলো যদি সমাধান করতে না পারি, তাহলে কিন্তু বাজেট তো দিলে হবে না। একটা আপনি মূল্যস্ফীতিটা এখন ডাবল ডিজিট থেকে 7.5-এ নামিয়ে আনার কথা বলা হচ্ছে। তো এটার জন্য যে প্রেক্ষাপটটা সৃষ্টি করতে হবে, সেটা আছে কি নাই। তারপরে 7.2-তে জিডিপি প্রবৃদ্ধি যেটা বলা হয়েছে, সেটার জন্য যেহেতু আমি যে কথাটা একটু আগে বললাম যে বিনিয়োগের যে প্রেক্ষাপটটা, সেটা আছে কিনা, তো আমরা আসলে এর কোনোটাই দেখতে পাচ্ছি না। কারণ বাংলাদেশের প্রথমে যদি আপনি প্রাইভেট সেক্টরের বিনিয়োগের কথা বলেন, বিনিয়োগের জন্য প্রথমে যে অবকাঠামোগত ব্যাপারটা আছে, তারপর আপনি আর্থিক খাতে যদি আসেন, তাহলে ঋণ প্রবাহর অবস্থাটা কি? কারণ এখানে তো সরকার যে হারে ঋণ নিয়েছে ব্যাংকিং খাত থেকে, যে
ব্যক্তিঘাতের জন্য কিন্তু যথেষ্ট টাকা পয়সা ব্যাংকের মধ্যে নাই। আমরা সময় জানি ভীষণ তারল্য সংকটের মধ্যে আমরা আছি, এবং তার চেয়ে আরো যেটা বড় সমস্যা হচ্ছে যে সুদের হার যেখানে গিয়ে দাঁড়িয়েছে, সরকারের অতিরিক্ত ঋণ নেওয়ার কারণে 16 থেকে 20% পর্যন্ত। এখন ব্যাংকগুলো খালি চিঠি দিচ্ছে আপনাকে, আপনার 15% থেকে 18% করা হলো, 17% থেকে 20% করা হলো, আর আপনার কিছু করার নাই বস্তুত পক্ষে। এখন একটা লোক সে 20% যে সুদের হার দিয়ে একটা বিনিয়োগ করে সেখান থেকে ফল পাওয়ার তো কোনো সুযোগ নাই, এবং সেই ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে যদি বিনিয়োগ করতে না পারে তাহলে সেই প্রবৃদ্ধিটা আসবে কোত্থেকে? তার উপরে সরকারের বিনিয়োগটাও কমে যাচ্ছে। এই কারণে আপনি যদি দেখেন সরকারের প্রথমত বাইরের থেকে যে আমরা ঋণ অনুদানগুলোর ইউটিলাইজ করতে পারছে না, কিংবা ফ্লোটাও কমে গেছে, যে এই কারণে তো সরকার বিনিয়োগ করতে পারছে না ঠিক মতো। কারণ আপনার কিন্তু বিনিয়োগটা প্রোডাক্টিভ সেক্টর, যদি প্রবৃদ্ধিটা আসে কবে? আপনি যখন বিনিয়োগ প্রোডাক্টিভ সেক্টর করবেন, কিন্তু সরকার সেখানে প্রোডাক্টিভ সেক্টর নন প্রোডাক্টিভ সেক্টর বেশি করছে। জি জনাব আমির খসরু, আপনার কাছে আবার আসবো। গোলাম মোল্লা রনি, জনাব আমির খসরু যে অভিযোগগুলো করলেন সে বিষয়ে আপনি কি বলবেন? আমি তো অভিযোগ করিনি, আমি যেটা অবস্থাটা বললেন। জি, আমাদের খসরু ভাই একটা অভিযোগ করেন, আমি তাকে স্বাগত জানাই। এখন বাজেটের যে বিষয়টা নিয়ে প্রথমে যে বক্তব্যটা হলো, বিরোধী দল যে আমাদের ছায়া বাজেট ভাবনা দিল, আপনারা বলতেছেন ছায়া বাজেট, তারা বললো বাজেট ভাবনা। এটাও কিন্তু আমি স্বাগত জানাই, সরকারি দলের পক্ষ থেকে স্বাগত জানাই এইভাবে যে আমরা কিন্তু অনেকটা এগুচ্ছি। একটা সময় যখন বাজেট হতো, বিরোধী দলগুলো আগেই রেডি থাকতো, অমুক দিন হরতাল হবে, বাজেটের দিন হরতাল হবে, তারপর শেষে পোস্টার ব্যানার সমস্ত কিছু আগেই লিখে রাখা হতো। এখন সেটা বাজেট ভাবনা হচ্ছে, এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী গত বাজেটে কিন্তু বলেছেন যে বিরোধী দল যে বাজেট ভাবনায় যে বিষয়গুলো উল্লেখ করেছে তার 80% আমি ইনক্লুড করেছি। এবং এইবার যে সমস্ত ভাবনা বিরোধী দল বলেছে, আমরা যে বাজেট দিয়েছি, আমার বিশ্বাস যে তাদের ভাবনার অনেকগুলো বিষয় আমরা প্রাণান্ত চেষ্টা করবো সেই বিষয়গুলো ইনক্লুড করার জন্য। এইভাবে কিন্তু আসলে দেশ এগোয়। আমাদের যে মাননীয় অর্থমন্ত্রী যেবার যে বাজেটটা প্রণয়ন করেছেন, এই বাজেটের প্রণয়ন করতে গিয়ে আমাদেরকে একটা গ্লোবাল পার্সপেক্টিভ, বৈশ্বিক অবস্থাটাকে বিচার বিশ্লেষণ করতে হয়েছে। আপনারা জানেন যে সারা পৃথিবীতে একটা অর্থনৈতিক মন্দার মধ্যে গিয়েছে। আজ ইউরোপের বড় বড় দেশগুলোর 4.5%, 5% করে তাদের জিডিপির গ্রোথ হচ্ছে। এমনকি আমাদের ভারত, সে ভারতের জিডিপির অবস্থা ভালো না, পাকিস্তানের 3.5% জিডিপি, মায়ানমার, শ্রীলঙ্কা, এদের অবস্থা আরো খারাপ। সেই অবস্থায় বাংলাদেশে 6.2 আমরা এখন পর্যন্ত জিডিপির গ্রোথ আমরা ধরেছি। এবং এটা আমাদের যে ইকোনমিক্সটা রিপোর্ট অনুযায়ী যে 16টি দেশ সারা পৃথিবীর মধ্যে যাদের জিডিপি 6-এর উপরে উঠেছে, এবং তার মধ্যে বাংলাদেশ কিন্তু একটা, অর্থাৎ যারা 6-এর উপরে গিয়েছে। এখন এই পার্সপেক্টিভে আমরা কি দেখেছি? আমাদের মূল সমস্যা হলো জ্বালানি সমস্যা এই মুহূর্তে। অর্থাৎ জ্বালানির দাম সরকার যখন ক্ষমতায় আসলো, অন অ্যাভারেজে $66 ছিল পার ব্যারেল, সেটা এখন চলে গেছে প্রায় 110, 12, 15 এবং 20 পর্যন্ত ফ্ল্যাকচুয়েট করছে। কিন্তু সেই তুলনায় আমাদের যে জ্বালানি নির্ভর যে খাতগুলো, সেই খাতে সরকারের যে ভর্তুকির যে পরিমাণটা, এটা বাংলাদেশের মতো এত ছোট অর্থনৈতিক দেশ কোনো অবস্থাতে সেটা ভার বহন করতে পারে না। এটা সরকারের একটা প্রথম সমস্যা। বিশ্ব ব্যাংক, IMF, জাইকা, এদের সাথে আমাদের একটা নৈতিক বলেন অনৈতিক বলেন যে কোনো বিষয় বলেন একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। অর্থাৎ প্রায় $18 বিলিয়ন আমাদের পাইপলাইনে পড়ে আছে, আমরা কিন্তু এখন পর্যন্ত সার্ভ করাতে পারিনি। তো এই অবস্থাতে যে বৈদেশিক অর্থ সাহায্যের বিষয়টিকে আমরা পরোক্ষভাবে একেবারে বিদরিত করে স্থানীয়ভাবে অর্থ সংগ্রহের জন্য যা কিছু করার দরকার সেইভাবে প্রত্যেকটা খাত ওয়ারি বরাদ্দ রেখে কিন্তু মাননীয় অর্থমন্ত্রী এবারে বাজেটে আমাদের কিন্তু গত 10 মাসে এডিবির 55% বাস্তবায়ন হয়েছে, আর বাকি 2 মাসে আপনি 45% করা তো অনেক বড় চ্যালেঞ্জের ব্যাপার না। এটা আমাদের মধ্যে বাংলাদেশে একটা ট্রেডিশন হয়ে গেছে, এটা পরিবর্তন করার জন্য। অর্থাৎ আমরা যে সময়টাতে এডিবি বরাদ্দ করতেছি, এটা উনিও সরকারে ছিলেন, আমরাও আছি, আমাদের প্রক্রিয়াগত কিছু সমস্যাগুলো আছে। অর্থাৎ জুন জুলাই মাসে যখন নতুন বাজেট আছে, বাজেটের পরে কাজ শুরু করতে করতে সেগুলো আমরা নভেম্বর, ডিসেম্বর, এপ্রিল পর্যন্ত পাই, এরপরে কাজগুলো বন্ধ থাকে প্রত্যেকটা বছরই। হ্যাঁ, অব্যবস্থাপনা হয়, এবং পরবর্তীতে এডিবির একটা বিরাট অংশ যে লুটপাট হয়, এবং শেষের দিকে এসে যদি যখন 30%, 40% খুব তাড়াতাড়ি করতে গিয়ে প্রত্যেকটা সরকারের আমলেই একটা দুর্নীতিবাজ কর্মকর্তা, রাজনৈতিক নেতা, কর্মী সকলে মিলে এই টাকাটা মেরে দেওয়ার জন্য একটা মহর্ষি। আমরা বলছি এটার জন্য কি সরকার ব্যবস্থা নিয়ে? না, আমাদের সরকার এটা রাতারাতি হবে না, রাতারাতি হবে না। এখন আপনি বাজেটের যে সেশনটা আপনি জুন জুলাইতে না করে রাজনৈতিক দলগুলো ঐক্যমত ভাবে যদি নভেম্বর মাসে করে বা অক্টোবর মাসে করে, তাহলে এটা একটা চেঞ্জ দরকার, যে কোনো ব্যাপারে চেঞ্জ দরকার। এডিবি বাস্তবায়নের জন্য কতগুলো ম্যানুয়াল আছে, সেই ম্যানুয়াল গুলো চেঞ্জ করা। এডিবি নিয়ে আপনার কাছে আবার আসবো, তার আগে মনসুর আপনার কাছে আমার একটি জিজ্ঞাসা, যে সরকার ঘাটতি পূরণের জন্য যে প্রক্রিয়াটা রেখেছে কিংবা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে,
সেটা কি আমাদের দীর্ঘমেয়াদী অর্থনীতিতে একটা বড় ধরনের প্রভাব ফেলবে না? ঘাটতির পরিমাণটা নিয়ে আমার তেমন কোনো প্রশ্ন নাই, কারণ আমাদের মতো দেশে জাতীয় আয়ের 5% একটা নর্মাল, এবং 5% আমরা বাস্তবায়ন করতে পারি না। ডিফ্যাক্টো যেটুকু হয় সেটা হচ্ছে 4.5% মতো বাস্তবায়ন হয় আমাদের দেশে। তো সেই দিক থেকে ঘাটতির পরিমাণ নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যাটা যেটা হচ্ছে যে ঘাটতির কিভাবে আমরা পূরণ করতে পারবো, এবং সেখানে দুটো কম্পোনেন্ট আছে, ডোমেস্টিক আর ফরেন। তো ডোমেস্টিকের মধ্যে তার মধ্যে আবার দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে জাতীয় সঞ্চয় আর একটা হচ্ছে ব্যাংক থেকে ঋণ, যেটা অলরেডি আমাদের সমস্যা হয়ে গেছে যে গত বছর আমরা 8,000 কোটি টাকার মতো ধরেছিলাম সঞ্চয় খাত থেকে পাবো বলে সরকার, বর্তমানে 2-3 হাজারের বেশি হবে কিনা আমার সন্দেহ আছে, কারণ 9 মাস পর্যন্ত এটা মাত্র কয়েকশো কোটি টাকা হয়েছে। তাতে 2,000 কোটি টাকা হওয়া সন্দেহজনক, লাস্ট মান্থে যদি হয় বড় রকমের। গত বছর আমরা 2.5 বিলিয়নের মতো দেখা বাজেটে ছিল, বাস্তবে 1.5-1.6 হবে কিনা সেটা সন্দেহজনক। তারপরে হয় কি, ফলশ্রুতিতে যেটা হয় সব টাকা যে পরে ডোমেস্টিক খাত থেকে ব্যাংকিং সিস্টেম থেকে নেওয়ার প্রবণতা, তো এটাকে ঠেকাতে হবে। কারণ আমাদের যে 23,000 কোটি টাকা রাখা আছে বাজেটে এই বছরে, সেটা অলরেডি হাই। এর থেকে যদি বাড়ে সেটা আমাদের সামাজিক অর্থনৈতিক ভাবে আমাদের জন্য খুবই ক্ষতিকর হবে। তো কোনোভাবেই আমার কাছে এই হবে যে কোনোভাবে আমাদের সামগ্রিক অর্থনীতিতে ভারসাম্য রাখতে হয়, প্রাইভেট সেক্টর যেটা ডাইনামিজমের গ্রোথ পয়েন্ট, সেটাকে যদি টাঙিয়ে রাখতে হয়, তাহলে আমরা 23,000 কোটি টাকার বেশি যেন কোনোভাবে বড় না করি, সরকারকে এই অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে হবে। তাহলে সরকারকে কি করতে হবে? তাহলে সরকারকে যে কোনো ভাবেই হোক বৈদেশিক সাহায্য যত বেশি ছাড় করাতে পারে সেই চেষ্টা করতে হবে। আর 2 নম্বর কি হচ্ছে যে সেই জন্য আমাদের নিজেদের দিকে তাকাতে হবে যে প্রজেক্ট ডাইরেক্টর সিলেকশনের ব্যাপারে আমাদের উদ্যোগী হতে হবে, ভালো ডাইরেক্টর হতে, তাদেরকে রিওয়ার্ড দিতে হবে যাতে তারা ভালোভাবে জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে পারে, এবং প্রয়োজন বোধে, আমি বলবো এটা শুধু বলবো প্রয়োজন বোধে কাটছাট করতে হবে। কারণ কোনোভাবে সামগ্রিক অর্থনীতিকে ভারসাম্যহীন করে আমরা বাজেট বাস্তবায়ন করতে যেন না যাই। জনাব আমির খসরু, উনি যেটা বলে যে এই যে আমরা কেমন হওয়া উচিত, শুধু তাই না, আমরা যে প্রতি বছরই দেখছি যে সরকার বাজেট দিচ্ছে বিশাল বড় একটা ভর্তুকির চিন্তা মাথায় রেখে, কিন্তু ওটাকে কিন্তু আমরা আসলে কভার করতে পারছি না। উনি যেটা বলেছেন ওনার সাথে আমি সম্পূর্ণ একমত, কিন্তু এখানে রনি যেটা বলল যে বিশ্ব মন্দা এবং অন্য দেশের প্রবৃদ্ধি, সেটা আমি ওর সাথে একমত, কিন্তু বাংলাদেশে প্রবৃদ্ধি আরো অন্য কারণে বাধাগ্রস্ত হয়েছে, এগুলো আমাদেরকে বুঝতে হবে। এবং এইগুলো হচ্ছে, একটা হচ্ছে অব্যবস্থাপনা, একটা হচ্ছে দুর্নীতি। সুতরাং এগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, খালি বিশ্বের কথা বললে তো হবে না। এই যে মূল্যস্ফীতির কারণেও কিন্তু বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। মূল্যস্ফীতিটা কেন হলো? যে আপনি সংকোচনশীল মুদ্রানীতির কথা বলে আসলে করেছেন সম্প্রসারণশীল একটা মুদ্রানীতি। অর্থমন্ত্রী তো বলেছেন 7.5-এ মূল্যস্ফীতি নামিয়ে আনবেন, সেখানে শোনা যাচ্ছে যে আপনার আবার বিদ্যুৎ এবং জ্বালানির দাম বাড়বে। এটা আপনার কন্ট্রাডিক্টরি, এগুলো সবগুলো কন্ট্রাডিক্টরি। আমি বিনিয়োগের কথা যেটা বললাম, আপনি বিনিয়োগ না হলে আপনি প্রবৃদ্ধির একটা টার্গেট দিয়ে তো লাভ নেই, এবং বিনিয়োগ হওয়ার জন্য যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটা তো আপনি প্রস্তুত করতে পারেন নাই। এবং এগুলো অব্যবস্থাপনা এবং দুর্নীতি। কেন আমি বলছি যে আপনি সংকোচনশীল মুদ্রানীতির কথা বলেছেন, কিন্তু সে 22-23% পর্যন্ত আপনার মানি সাপ্লাই, মুদ্রা সরবরাহ বেড়ে গেছে। তার ফলে কি বাজারের টাকা বেশি আসছে এবং মানুষের হাতে টাকা আসছে, ক্রয় ক্ষমতা বেড়ে ফেলেছে আননেসেসারি, এবং এর জন্য খাদ্য এবং খাদ্য বহির্ভূত দুটারই কিন্তু দ্রব্যমূল্য বেড়ে গেছে। এইখানে আরেকটা কাজ হয়েছে, এর অনেকগুলো টাকা শেয়ার বাজারে গেছে। অব্যবস্থাপনার মধ্যে আরো হচ্ছে আর্থিক খাত থেকে সরকার যেভাবে ঋণ নিয়েছে, সেখানেও একটা বড় ধরনের অব্যবস্থাপনা। কেন টাকা আসছে না বাইরের থেকে, যে এটা নিয়ে আপনার কাছে এখনই আসবে। তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, বাজেটের প্রত্যাশা অনুষ্ঠানে এই মুহূর্তে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণ পরেই, কোথাও যাবেন, আমাদের সঙ্গে থাকবেন।